তোমরা যারা সামনে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দেবে বা এনটিপিসি সিবিটি 2 পরীক্ষা দেবে বা এলপি টেকনিশিয়ানের প্রিপারেশন করছো বা আরপিএফ এর পরীক্ষার প্রিপারেশন করছো, তাদের জন্য আজকের ক্লাসটা। কারণ আজকে আমরা বিগত বছরে রিসেন্ট 2025-26-এ রেলওয়ে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো সলভ করব। আর শুধু প্রশ্ন সলভ করব না, এই প্রশ্নের পিছনে থাকা আমরা দেখব কনসেপ্ট কি রয়েছে, যাতে আগামী দিনের পরীক্ষায় আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু হেল্পফুল হয়। চলো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে স্ক্রিনে দেখে নাও। দেখো কোশ্চেনটা দিয়েছে আরআরবি গ্রুপ ডি 22/12/2025-এ, মানে 2025-26-এ আমাদের যে গ্রুপ ডি পরীক্ষা হলো সেই পরীক্ষা আসা প্রশ্ন বলেছে উদ্ভিদদের অঙ্গজ জনন এর জন্য কোন কৌশলটা ব্যবহার করা হয়। দেখো উদ্ভিদরা বিভিন্ন প্রকারের মাধ্যমে বংশবিস্তার করে। কোন উদ্ভিদ আছে যারা বীজের মাধ্যমে বংশবিস্তার করছে, কোন উদ্ভিদ আছে যাদের পাতা থেকে বংশবিস্তার হচ্ছে বা কাণ্ডকে লাগিয়ে দিলেই সেখান থেকে বংশবিস্তার হচ্ছে, মাটির মধ্যে কাণ্ডকে পুঁতে দিলে সেখান থেকে বংশবিস্তার হচ্ছে। তাহলে এই টাইপের যে বংশবিস্তার একে আমরা বলি অঙ্গজ বংশবিস্তার। যেমন কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার হচ্ছে, যেমন পাতার মাধ্যমে বংশবিস্তার হচ্ছে, যেমন বিলের মাধ্যমে বংশবিস্তার হচ্ছে। তাহলে এই প্রকারের বংশবিস্তার এখানে চেয়েছে যে কোনটা অঙ্গজ জননের মাধ্যমে হচ্ছে। তাহলে উত্তর আমার এখানে হয়ে যাচ্ছে কলম করা বা শাখা কাটিং করা। স্যার কোন কোন গাছের ক্ষেত্রে এগুলো হয়? তোমরা দেখবে বাড়িতে জবা গাছ দেখবে বা তোমার গোলাপ গাছকে দেখবে, তাহলে এই টাইপের গাছের ডাল কেটে লাগিয়ে দিলে পারেই গাছ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলছি আমরা শাখা কলমের মাধ্যমে বংশবিস্তার করছে। এটা একটা অঙ্গজ জনন পদ্ধতি। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে যে ছবিটা রয়েছে এটা হচ্ছে আমাদের জোড় কলম পদ্ধতি। কি পদ্ধতি বাবা? জোড় কলম পদ্ধতি। এই জোড় কলমের ক্ষেত্রে কি করা হয় না, একটা অনুন্নত প্রজাতির গাছের মধ্যে অন্য একটা উন্নত প্রজাতির গাছের কাণ্ডকে জুড়ে দেওয়া হয়, এটা হচ্ছে জোড়া হয়, এই জন্য জোড় কলম পদ্ধতি। তাহলে যেটা অনুন্নত গাছ আছে, মনে করো একটা আম গাছ আছে, অনুন্নত একটা আম গাছ আছে, তার মধ্যে তুমি একটা উন্নত প্রজাতির আম গাছের ডাল জুড়ে দিলে, তাহলে সেটা হয়ে যাবে জোড় কলম। এবং এটা যেটা জোড়া হচ্ছে উন্নত প্রজাতি, একে বলছি আমরা সিয়ন। কি বলছি আমরা? সিয়ন বলছি। এবং যে অনুন্নত প্রজাতির গাছটা রয়েছে সেটাকে বলছি আমরা স্টক। তাহলে অনুন্নত প্রজাতির গাছটাকে স্টক বলছি, আর উন্নত প্রজাতির যে ডালটা জোড়া হচ্ছে তাকে আমরা সিয়ন বলছি। এবং এখানে কি করা হয়, বিভিন্ন কেমিক্যাল পদার্থ দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এইটা এই গাছের সঙ্গে জুড়ে যায়, উন্নত প্রজাতির ডাল থেকে এখানে কি হয়ে যাচ্ছে, উন্নত প্রজাতির গাছ তৈরি হয়ে যাচ্ছে। এটাকে বলছি আমরা জোড় কলম পদ্ধতি, মনে রাখবে। চলে এসো নেক্সট কোশ্চেন। বলেছে এখানে ZNO মানে জিঙ্ক অক্সাইড এর সংকেত ভর কত হয়। দেখো ZNO এই সংকেত ভর অনেকবার পরীক্ষায় দিয়েছে এবারে। তাহলে ZNOর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ZN এর সংকেত ভর 65 গ্রাম। 65 গ্রাম বা এরকম ইউ দিয়েও প্রকাশ করে এরা, তাহলে ইউও বলতে পারি আমরা। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি 16 ইউ বা 16 গ্রাম হয়। তাহলে আমরা যদি যোগ করে দিই, দেখো ZN একটা আছে, ও একটা আছে, তাহলে এখানে আমরা যোগ করলেই ZNOর ক্ষেত্রে এর সংকেত ভর পেয়ে যাব। এখানে 5 আর 6 11 1, হাতে আমার 1, 6 আর 1 7 1 8, 81 ইউ আমার উত্তর চলে আসছে। এরকম ভাবে বিভিন্ন যৌগিক পদার্থে তোমাকে সংকেত ভর, মোলার ভর বার করতে দিতে পারে। যেমন স্যার কয়েকটা এক্সাম্পল দিন। যেমন দেখো বাবা কার্বন ডাই অক্সাইড CO2 যদি আমরা বলি, তাহলে তোমাকে মনে রাখতে হবে কার্বনের ক্ষেত্রে 12 গ্রাম হয় বা আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি, আর অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম হয়। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের সংকেত ভর কত হচ্ছে না, কার্বন একটা আছে 12 গ্রাম, অক্সিজেন দেখো দুটো আছে, তাহলে এখানে 16 গ্রাম করে দুটো আছে, 16 দুগুণে আমার 32 গ্রাম। তাহলে উত্তর কত হবে, 12 প্লাস 32 করে দিলে 44 গ্রাম। তাহলে এই টাইপের কোশ্চেন তোমাকে পরীক্ষায় দিতে পারে। এবং দিয়েওছে যে এখানে কার্বন ডাই অক্সাইড দিয়েছে, জল পরীক্ষায় দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, জল পরীক্ষায় দিয়ে দিয়েছে অন্য শিফটে। তাহলে H2O এর ক্ষেত্রে বার করে দিচ্ছি। দেখো H এর মানটা তুমি মনে রাখবে, H হচ্ছে 1 গ্রাম হয়, আর অক্সিজেন আমার হচ্ছে 16 গ্রাম হয়। তাহলে H হচ্ছে 1 গ্রাম, দুটো আছে H, তাহলে 1 × 2 করে দেবে, প্লাস এখানে অক্সিজেন একটা আছে 16 করে দিলে, তাহলে 2 একে 2 প্লাস 16 করলে বাবা 18 গ্রাম হয়ে যাচ্ছে জলের আণবিক ভর বা সংকেত ভর বা মোলার ভর, তোমাকে যাই বলুক না কেন তোমার উত্তর কিন্তু এটাই আসবে। তাহলে জলের ক্ষেত্রে 18 গ্রাম পেলাম আমরা, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম পেলাম। একটা HW তোমাকে আমি দিচ্ছি, তুমি আমাকে বলবে কমেন্ট বক্সের মধ্যে যে NH3 এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, NH3 নাম হচ্ছে বাবা অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার সংকেত ভর কত হবে, অ্যামোনিয়ার সংকেত ভর কত হবে কমেন্ট বক্সের মধ্যে বলবে। আমি তোমাকে বলে দিচ্ছি N এর মান হচ্ছে 14 হয়, 14 গ্রাম, আর H এর মান হচ্ছে 1 গ্রাম হয়, মনে রাখবে। চলে আসো নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে একক কম্পাঙ্কের শব্দ এবং একাধিক কম্পাঙ্কের শব্দের মিশ্রণকে কি বলা হয়। যেগুলো একটা কম্পাঙ্ক যুক্ত শব্দ তাকে আমরা বলি সুর।
সুর বলি, যেমন সা রে গা, এগুলো হচ্ছে একটা কম্পাঙ্কের শব্দ, এগুলোকে আমরা সুর বলছি, এবং একাধিক কম্পাঙ্কের মধ্যে যেগুলো মিশে রয়েছে তাকে আমরা স্বর বলছি। তাহলে আমার হয়ে গেল একক কম্পাঙ্কের শব্দকে সুর বলছি আর একাধিক কম্পাঙ্কের শব্দকে আমরা স্বর বলছি। যেমন ভাবে বিভিন্ন বাদ্যযন্ত্রের ক্ষেত্রে তুমি দেখবে, সাপোজ হারমোনিয়াম, হারমোনিয়ামে কি আছে, যেমন একটা সুইচকে টিপলে, হ্যাঁ একটা সুইচ যখন টিপলে পরে একটা শব্দ বেরোবে, এটা হচ্ছে সুর। আর যখন তুমি দু তিনটে এরকম ভাবে সুইচকে টিপবে তখন দেখবে আলাদা রকমের সুর বেরোচ্ছে, যেমন সারে গা গারে সা, ঠিক আছে, এরকম ভাবে বেরোচ্ছে, যারা গান টান করে জানে। তাহলে সেগুলোকে আমরা স্বর বলছি একসঙ্গে। তাহলে একটা কম্পাঙ্কের শব্দকে সুর বলে, একাধিক কম্পাঙ্কের শব্দ যখন মিশে থাকে তাকে আমরা স্বর বলছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। দেয়া আছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ। 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, একটা অবতল দর্পণ দেওয়া আছে। বলেছে প্রতিবিম্বটা সৎ হচ্ছে, উল্টো হচ্ছে, বস্তুর চেয়ে বড় হচ্ছে। এরকম কোশ্চেন তোমরা বারংবার দেখতে পাবে গ্রুপ ডির কোশ্চেন যখন তুমি তুলবে। 2025-26 কোশ্চেন বারংবার আলো চ্যাপ্টার থেকে, বারংবার দর্পণ থেকে, বারংবার লেন্স থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। তো ভালো করে কনসেপ্ট জানতে হবে। দেখে নাও, সৎ, উল্টো এবং বস্তুর চেয়ে বড় যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে পরে কিরকম ছবি হবে একবার তোমাকে দেখাই। দেখো, এই হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। অবতল দর্পণ কেমন দেখতে হয় না, এরকম দেখতে হয়। মাঝখানটা কি হয় না, নিচু হয়, দুপাশটা উঁচু হয়, এবং এখানে ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 20, ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, এবং এর বক্রতা কেন্দ্র ঠিক এর ডবল হয়, 40 সেন্টিমিটার হচ্ছে এর বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে রয়েছে বক্রতা কেন্দ্র, তাহলে তার দূরত্ব কত হচ্ছে, বক্রতা ব্যাসার্ধটা কত হচ্ছে, 40 সেন্টিমিটার। আর বস্তুকে তোমার কোথায় রাখতে হবে না, এই বক্রতা ব্যাসার্ধ, সরি আরেকবার নে, আর বস্তুকে জুড়বি, আর বস্তুকে তোমার কোথায় রাখতে হবে, এই রয়েছে আমাদের ফোকাস, মুখ্য ফোকাস। এই মুখ্য ফোকাস থেকে এই বক্রতা কেন্দ্র, এর মাঝখানে কোনো একটা জায়গায় বস্তুকে রাখতে হবে। এর মাঝখানে যদি বস্তুকে রাখো, এই যে বস্তুটা রইলো এখানে, তার ঠিক প্রতিবিম্ব উল্টো দিকে তৈরি হবে, বস্তুর চেয়ে আকারে বড় হবে এবং সৎ হবে। তাহলে বস্তুর চেয়ে আকারে বড় হচ্ছে, সৎ হচ্ছে, উল্টো হচ্ছে। কোথায় রাখলে বস্তুকে না, এই যে আমাদের রয়েছে এখানে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তুকে রাখলে। তাহলে উত্তর কি হবে আমার এখানে, তাহলে বস্তুটিকে দর্পণের মেরু থেকে 10 সেন্টিমিটার দূরে না, মেরু থেকে 10 সেন্টিমিটার দূরে না, বস্তুটিকে দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার বা 40 সেন্টিমিটার দূরে, একদম 20 আর 40-এর মধ্যে রাখতে হবে। দেখো, কারণ এই যেখান থেকে এই ডিস্টেন্স 20 সেন্টিমিটার, এখান থেকে এই ডিস্টেন্স 40 সেন্টিমিটার, তাহলে 20 আর 40-এর মাঝখানে রাখতে হবে। আর মেরু কাকে বলছি আমরা, এই দর্পণের মধ্যবিন্দুটাকে আমরা মেরু বলছি। এটা আমি আগের ক্লাসে পড়িয়েছি, যারা আগের ক্লাস করোনি তারা আগের ক্লাসটা করে নেবে। আমি রেলওয়ের বিভিন্ন প্র্যাকটিস সেট ইউটিউবের মধ্যে দিয়েছি, সেখানে দেখবে বেসিক কনসেপ্ট আমি বলে দিয়েছি, কাকে বলে মেরু, কাকে বলে মুখ্য ফোকাস, কাকে বলে বক্রতা কেন্দ্র, এগুলো আগের ক্লাসে বলা আছে, দেখে নেবে। তাহলে এই সমস্ত জিনিসপত্রের কনসেপ্ট যদি তুমি এখনো না জানো তোমাকে জানতে হবে, কারণ দর্পণ থেকে, লেন্স থেকে, অবতল লেন্স থেকে, উত্তল লেন্স থেকে, অবতল দর্পণ থেকে বস্তুকে ফোকাসে রাখলে কেমন চিত্র হবে, বস্তুকে তোমার বক্রতা কেন্দ্রে রাখলে কেমন চিত্র হবে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে কেমন চিত্র হবে। শুধু চিত্র হবে না, সেখান থেকে পরীক্ষায় অঙ্ক দিচ্ছে। তুমি দেখবে যে বিভিন্ন টাইপের অঙ্ক পরীক্ষা দিয়েছে অন্যান্য শিফটের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আসবো আমি এখানে। কিন্তু তোমাকে কনসেপ্ট তোমার ক্লিয়ার রাখতে হবে। তো কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য তোমাকে বেসিক থেকে পড়তে হবে। আর তোমার যদি বেসিক এখনো ক্লিয়ার না থাকে, এখনই মোক্ষম সুযোগ যে বেসিক তোমার ক্লিয়ার করার। আর যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে, তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। আর এই বেসিক ক্লিয়ার করতে গেলে যদি তুমি চাও স্যার আপনার কাছে পড়তে চাই, তাহলে তোমাকে যেতে হবে ইও স্টাডিতে। কারণ ইও স্টাডি অ্যাপের মধ্যে আমাদের কোর্স চলছে, যে কোর্সে আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু সায়েন্স পড়াচ্ছি। আমাদের 6.0 লঞ্চ হয়ে গেছে, 6.0 চলছে, প্রচুর ছেলেমেয়ে প্রিপারেশন করছে। তুমি এখনো সুযোগ আছে, এখনো কিন্তু তুমি জয়েন করতে পারো, এখনো কিন্তু পরীক্ষার আমাদের দেরি রয়েছে। তো এখন থেকে অন্তত প্রিপারেশন শুরু করে দাও। তুমি যদি 1 মাস আগে ভাবো, 15 দিন আগে ভাবো স্যার পরে আমি পরীক্ষা পাস করে নেবো, তাহলে তুমি স্বপ্নেও চিন্তা করো না যে 10 দিন, 15 দিন, 1 মাস আগে থেকে প্রিপারেশন করে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বা কাট অফ ক্লিয়ার করবে বা চাকরি পাবে। এটা সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব না। তো এখন থেকে প্রিপারেশন তোমাকে করতে হবে। চলে যাও, কি কি ব্যাচ রয়েছে দেখে নাও। তোমার রেলওয়ের জন্য রেলওয়ে ফাউন্ডেশন 2026 চলছে, সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। বা পার্টিকুলারলি কোনো সাবজেক্ট যেমন জেনারেল সায়েন্স বা অন্যান্য সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, এগুলোতে তুমি যুক্ত হতে পারো। আর যদি ভাবো স্যার আমি এসএসসি পড়বো, তাহলে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন রয়েছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে সায়েন্স পড়াবো, সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়িয়ে দেবো, এমনভাবে পড়িয়ে দেবো যাতে একটা কোশ্চেনও পরীক্ষার বাইরে যাবে না। কারণ আমি কনসেপচুয়াল ভাবে পড়াই। আগের বারে যারা পরীক্ষা দিয়েছে রেলওয়েতে, তুমি জিজ্ঞেস করবে গ্রুপ ডি তে 25 খানা করে কমন দিয়েছি, বলে কমন দিয়েছি, কারণ এগুলো কনসেপ্টের উপর ভিত্তি করে প্রশ্ন আসে। এছাড়াও যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে,
এসএসসি জিডিতেও আমাদের প্রচুর ছেলেপেলে চাকরি পেয়েছে। তো তোমাদের রিকোয়েস্টের জন্য আমরা আবার 2027 এর ব্যাচ লঞ্চ করেছি এসএসসি জিডি, তুমি জয়েন করে নিতে পারো। এখানে সবে 2-3টে ক্লাস হয়েছে, আমার অন্যান্য স্যারদেরও ওরকমই ক্লাস হয়েছে। তো এখানে তুমি 2027 ব্যাচে যুক্ত হতে পারো, কারণ এসএসসি জিডির ফর্ম আসবে, প্রচুর ছেলেপেলে চাকরি পেয়েছে আগের বছরে, তার আগের বছরে, দেখে নিতে পারো, ভিডিও আমাদের রয়েছে, এবং তুমিও যুক্ত হতে পারো। ভালো করে যদি এখানে 5-6 মাস খাটা যায়, এসএসসি জিডি পরীক্ষায় চাকরি কিন্তু পাওয়া যায়। তো জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ, রেলওয়ের জন্য তোমাদের এখানে রেলওয়ের ব্যাচ রয়েছে, তুমি যুক্ত হবে। বাকিটা দেখতে পাচ্ছ, এই সুযোগ সুবিধা তুমি এখান থেকে পাবে, এবং কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে, তোমাকে গাইড করে দেবে। চলে আসো আমাদের নেক্সট কোশ্চেনে। অ্যালুমিনিয়ামের অ্যানোডাইজিং প্রক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কি? দেখো, অ্যালুমিনিয়ামের অ্যানোডাইজিং কিভাবে করা হয়। দেখো, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়া। যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে কি করা হয়, একটা পাত্রের মধ্যে কি করা হয় না, একদিকে একটা ক্যাথোডকে, একদিকে একটা অ্যানোডকে রেখে দেওয়া হয়, এবং সেখানে কি করা হয় না, অ্যালুমিনিয়ামের যখন অ্যানোডাইজিং করব আমরা, তো অ্যালুমিনিয়ামকে আমরা ক্যাথোডে রেখে দেব, ক্যাথোডে আমরা অ্যালুমিনিয়ামকে রাখবো, আর তার উপরে আমরা অন্যান্য ধাতুর প্রলেপ দেব, বিভিন্ন রঙের প্রলেপ দেব, তাকে আমরা রাখবো অ্যানোডের মধ্যে। তো অ্যানোডটা ক্ষয় পেয়ে পেয়ে আস্তে আস্তে অ্যালুমিনিয়ামের উপর জমা হয়ে যাবে। তো অ্যালুমিনিয়ামের উপরে কি হয়ে যাবে, অ্যানোডাইজিং একটা আস্তরণ পড়ে যাবে। এরকম ভাবে অ্যালুমিনিয়ামের আমরা বিভিন্ন রঙের যে সমস্ত জিনিসপত্র দেখতে পাই, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যানোডাইজিং করে তৈরি করা হয়েছে। বিভিন্ন কালারিং আমরা দেখতে পাচ্ছি, এগুলো অ্যালুমিনিয়ামের অ্যানোডাইজিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তৈরি হচ্ছে। যদি তোমরা এখনো কনসেপ্ট না জানো সে তড়িৎ বিশ্লেষণ কি, হ্যাঁ এখানে কি করা হয়, অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা, কোথায় কি বিক্রিয়া হয়, গোল্ড প্লেটিং কি, সিলভার প্লেটিং কি, কিভাবে ধাতু পরিশোধন করা হয়, এর জন্য পুরো কনসেপ্ট রয়েছে। তো কমেন্ট বক্সের মধ্যে লিখবে, তোমাদের জন্য একটা কনসেপ্টের ক্লাস নিয়ে আসবো, কারণ এখানে প্রচুর কনসেপ্ট রয়েছে এবং এখান থেকে প্রশ্ন দিচ্ছে। আর এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইউজ করা হচ্ছে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম তড়িৎ বিশ্লেষ্য ইউজ করা হয়। যেমন গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে এখানে কি ইউজ করা হয় না, পটাশিয়াম অরোসায়ানাইড। যখন এখানে সিলভার প্লেটিং করা হয়, মানে রূপোর উপরে কিছু প্রলেপ দেওয়া হয়, তখন তার ক্ষেত্রে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তাহলে এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন দ্রবণ ইউজ করা হচ্ছে। আর মনে রাখবে, এই অ্যালুমিনিয়াম অ্যানোডাইজিং করতে সালফিউরিক অ্যাসিডকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ইউজ করছি। তাহলে উত্তর আমার এখানে তড়িৎ বিশ্লেষ্য হয়ে যাবে। তাহলে অ্যালুমিনিয়াম, এটি অ্যালুমিনিয়ামকে সম্পূর্ণ গলিয়ে দিচ্ছে না, এটি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করছে এবং পুরো অক্সাইডের স্তর পড়তে সাহায্য করছে। একদম অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেন এখানে কি বলেছে, বলেছে জলজ প্রাণীরা কেন স্থলজ প্রাণীদের থেকে দ্রুত শ্বাসকার্য চালায়? তুমি যে কোনো জলজ প্রাণীদেরকে দেখবে ওরা দ্রুত শ্বাসকার্য চালাচ্ছে, তার কারণ কি? তার কারণ জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনকে তারা গ্রহণ করছে। আমরা যেটাকে কানকো বলি বা ফুলকা রয়েছে, সেই কানকো বা ফুলকার মাধ্যমে তারা জলে দ্রবীভূত অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছে, জলটাকে বার করে দিচ্ছে কানকের মাধ্যমে, কিন্তু অক্সিজেন নিচ্ছে। তো জলে দ্রবীভূত অক্সিজেন তারা ফুলকার মাধ্যমে গ্রহণ করছে, কিন্তু গল্প হচ্ছে জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, তাই তারা বারবার এবং বেশি পরিমাণে শ্বাসকার্য চালাচ্ছে। তাহলে উত্তর কি হবে? কারণ জলে দ্রবীভূত অক্সিজেন এর পরিমাণ বাতাসের চেয়ে অনেক কম হচ্ছে, তাই এরা বারবার শ্বাসকার্য চালাচ্ছে, জলের ভেতরে দ্রবীভূত অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে নিচের কোনটি সুষম বৃত্তীয় গতির উদাহরণ? সুষম বৃত্তীয় গতি কোনটা বাবা? একটি গাড়ি সোজা রাস্তায় চলছে, সোজা রাস্তায় চললে বৃত্তীয় গতি হবে কি করে? হবে না। এটা বলেছে উপর থেকে পড়ে যাওয়া একটা পাথর, উপর থেকে যখন পাথর পড়ে যাচ্ছে, এটা সরল রৈখিক গতি, সরল রেখায় পড়ছে ধরা হচ্ছে। পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তন, সোজা ট্র্যাকে চলন্ত ট্রেনের গতি, ঠিক আছে, এটা হচ্ছে এঁকে বেঁকে যাচ্ছে বা সোজা ট্র্যাকে গেলে সরলরৈখিক পথে যাচ্ছে, বৃত্তীয় গতি হবে না। অপশন সি বুঝতেই পারছো আমার সঠিক উত্তর, সোজা প্রশ্ন, ঠিক আছে। এবার এই যে বৃত্তীয় গতি, একটা হয় বৃত্তীয় গতি, একটা হয় বাবা ঘূর্ণন গতি। দেখো বৃত্তাকার পথে ঘুরছে, সূর্যের চারপাশে পৃথিবীর গতি বা পৃথিবীর চারপাশে চাঁদের গতি, এটা হচ্ছে বৃত্তীয় গতি। আরেকটা হচ্ছে ঘূর্ণন গতি, যেমন মনে করো এই পাখা চলছে মাথার উপরে, ফ্যান চলছে, দেখো ফ্যানও তো ঘুরছে, কিন্তু ফ্যান ঘুরছে কিন্তু স্থান পরিবর্তন করছে না। তো যদি স্থান পরিবর্তন না করে তাহলে হচ্ছে তোমার সেটা ঘূর্ণন গতি, মনে রাখবে। আর বৃত্তীয় গতিতে যে ঘূর্ণন অক্ষটা থাকে তাকে কেন্দ্র করে বস্তু ঘুরে, সেটা বস্তুর বাইরে থাকে, বস্তুর বাইরে সূর্য রয়েছে তাকে কেন্দ্র করে ও ঘুরে যাচ্ছে, বা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে যাচ্ছে, ঘূর্ণন অক্ষটা বাইরে আছে, বস্তুর বাইরে। কিন্তু যেটা ঘূর্ণন গতি, তার ঘূর্ণন অক্ষ বস্তুর মধ্যে থাকবে। যেমন ফ্যান যখন ঘুরে দেখবে ফ্যানের ঘূর্ণন অক্ষ ফ্যানের মাঝখানে রয়েছে। ক্লিয়ার? এগুলো একটু মনে রাখবে, কনসেপ্ট জানতে হবে। নেক্সট চলে এসো, একটি বস্তুর ওপর 7 নিউটন বল প্রয়োগ করা হলো। একটা বস্তুর উপরে তুমি 7 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে সেটি বলের অভিমুখে 8 মিটার এগিয়ে গেল।
8 মিটার এগিয়ে গেল। কার্যের পরিমাণ কত? আমরা জানি কৃতকার্য সমান সমান কি হয়, বল ইন্টু সরণ হয়। বল ইন্টু কি হয় বাবা, সরণ হয়। তাহলে বলের মান দেওয়া আছে এখানে 7 এবং সরণের মান দেওয়া আছে এখানে 8। 7 ইন্টু 8 করলে 7×8 = 56 চলে আসবে এখানে জুল, কারণ এই দুটো আমার এসআইতে দেওয়া আছে। নিউটন এসআই একক, মিটারও আমার এসআই একক, তাই আমি চেঞ্জ করলাম না। তাহলে এখানে পেয়ে গেলাম 56 জুল। অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর। কিন্তু যদি তোমার একটা সিজিএসে একটা তোমার এসআইতে থাকতো, তোমাকে সিজিএসটাকে এসআইতে কনভার্ট করতে হতো, বা তুমি দেখতে অপশনের মধ্যে যদি সব সিজিএসে থাকতো, এখানে আরগে থাকতো, তাহলে তোমার এসআইটাকে সিজিএসে কনভার্ট করে তারপরে উত্তর বার করতে হতো। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে স্যার রোধের সমান্তরাল সমবায় প্যারালাল কানেকশন সম্পর্কে কোনটি সত্য? দেখো প্যারালাল কানেকশন কি হয় একটু জেনে নাও। দেখো যখন রোধের প্যারালাল কানেকশন করি আমরা, সমান্তরাল সমবায় তিনটে রোধকে যোগ করা আছে এখানে, একটা R1, একটা R2, একটা R3। দেখো প্রত্যেকটার প্রথম প্রান্তগুলোকে যোগ করেছি আমরা, প্রত্যেকটা শেষ প্রান্তগুলোকে যোগ করেছি আমরা। এটাকে বলি আমরা সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। এখানে কি হয়, তুমি যখন তড়িৎ পাঠাবে এখান দিয়ে আই কারেন্ট পাঠালে, তাহলে আই কারেন্ট যখন যাচ্ছে, আই কারেন্টটা গিয়ে তিনটে পার্টে ভাগ হয়ে যাবে। I1 এখানে গেল মনে করো, I2 এদিকে এলো I3, ঠিক আছে? তাহলে এখানে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু ডিভিশন হয়ে যাচ্ছে, কিন্তু ভোল্টেজ একই আছে। এই দুটো প্রান্তের মধ্যে যা ভোল্টেজ আছে এখানেও তাই ভোল্টেজ আছে। তাহলে প্রত্যেকটা প্রান্তের মধ্যে ভোল্টেজ একই থাকছে, কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা আলাদা হয়ে যাচ্ছে। মানে বিভব পার্থক্য, ভোল্টেজ মানে বিভব পার্থক্য একই আছে, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক উল্টোটা হয় সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এরকম কানেকশন করা থাকে, একটা রোধ রয়েছে R1, R2, R3, এর শেষ প্রান্ত অন্য রোধটার প্রথম প্রান্ত, এর শেষ প্রান্ত অন্যটার প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে। এখানে ঠিক উল্টো গল্প হয়। এখানে যদি কারেন্ট যখন যাচ্ছে আই পরিমাণ কারেন্ট এদিকে যাচ্ছে মনে করো, তাহলে আই পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়েও যাবে আই, এর মধ্যে দিয়েও যাবে আই, এর মধ্যে দিয়ে যাবে আই, ভাগ হবে না। কিন্তু এখানে ভাগ হবে কোনটা, এখানে ভাগ হবে ভোল্টেজটা। এখানে V1 হয়ে যাবে, এখানে V2 হয়ে যাবে, এখানে V3 হয়ে যাবে। তাহলে টোটাল ভোল্টেজ বা বিভব পার্থক্য এখানে ভাগ হয়ে যাবে, এখানে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা ভাগ হবে না। আর সমান্তরালের ক্ষেত্রে কারেন্ট ভাগ হয়ে যাবে বা তড়িৎ প্রবাহ মাত্রা ভাগ হয়ে যাবে, ভোল্টেজটা এখানে একই থাকবে, সেম থাকবে। এবারে চলে এসো কোশ্চেন কি বলছে। দেখো বলছে মোট প্রবাহ মাত্রা যে কোনো একটি শাখার প্রবাহ মাত্রা সমান হবে না, মোট প্রবাহ মাত্রা সমান হবে না। পরের অপশন বলেছে মোট প্রবাহ মাত্রা প্রতিটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা সমষ্টির সমান হবে। একদম ঠিক বলেছে এটা। তাহলে এটা আমার ঠিক বলেছে, তার কারণ দেখো এই যে মোট প্রবাহ মাত্রাটা আইটা এই এর যোগফলের সমান হবে, কারণ এটা গিয়েই ভাগ হয়ে যাচ্ছে I1, I2, I3। তাহলে I1 প্লাস I2 প্লাস I3 করলে এই টোটাল I এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে অপশন আমাদের বি কিন্তু সঠিক উত্তর। দেখো এগুলো কনসেপচুয়াল প্রশ্ন, কনসেপ্ট কিন্তু তোমাকে ভাই জানতে হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেয়া আছে এখানে ফ্লোয়েম সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? ফ্লোয়েম সম্পর্কে কোনটা সঠিক? দেখো উদ্ভিদের ক্ষেত্রে দুরকম কলা পাওয়া যায়। জটিল উদ্ভিদের ক্ষেত্রে দুরকম কলা, প্রথমে ভাজক কলা এবং স্থায়ী কলা। আবার স্থায়ী কলার মধ্যে দুরকম কলা পাওয়া যায়, জটিল একটা, সরল একটা। আর জটিলের মধ্যে আবার দুরকম পাওয়া যায়, একটা ফ্লোয়েম, একটা জাইলেম। যারা কোর্সের মধ্যে আছে তারা এগুলো জানে, এবং যারা তোমরা এখনো পড়োনি তারা এগুলো পড়ে নেবে, নাহলে পরে অসুবিধা হবে। তাহলে এই জটিল স্থায়ী কলার মধ্যে জাইলেমও রয়েছে বাবা, ফ্লোয়েমে রয়েছে বাবা। তাহলে এই জাইলেম কি করে, জলকে মূল থেকে মাটির মধ্যে, মাটি থেকে একেবারে কাণ্ডের উপরে নিয়ে যাচ্ছে, পাতায় নিয়ে যাচ্ছে। তাহলে জলকে উপরে নিয়ে যাচ্ছে বলে এ শুধুমাত্র ওয়ান ওয়ে বা ঊর্ধ্বমুখী সংবহন করছে। ঊর্ধ্বমুখী সংবহন করছে কে বাবা? জাইলেম। আর ফ্লোয়েম কি করছে? ফ্লোয়েম যে পাতায় খাদ্য তৈরি হচ্ছে, সেই খাদ্যটাকে, পাতায় তৈরি খাদ্যটাকে সারা দেহের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মানে পাতায় খাদ্য তৈরি হচ্ছে, সেটা উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। এই জন্য এ কি করছে, টু ওয়ে ফ্লো, মানে নিম্নমুখী প্লাস ঊর্ধ্বমুখী দুরকম পরিবহনও কিন্তু করছে, এবং ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য সরবরাহ হচ্ছে। এবার চলে আসো কোশ্চেনের মধ্যে। বলেছে ফ্লোয়েম শুধুমাত্র জল উপরের দিকে পরিবহন করে না, জাইলেম করে জল। 2 নম্বর বলেছে ফ্লোয়েম পাতা থেকে অন্যান্য অংশে খাদ্য পরিবহন করে, একদম ঠিক বলেছে। ফ্লোয়েম মূল থেকে পাতায় খনিজ লবণ পরিবহন করে না। ফ্লোয়েম সম্পূর্ণ মৃত কোষ দ্বারা তৈরি না, এটাও হবে না। ফ্লোয়েমের মধ্যে সমস্ত সজীব অংশ আছে, একমাত্র ফ্লোয়েমের মধ্যে একটা মৃত কোষ পাওয়া যায়। যারা জানো আমাকে বলবে। ফ্লোয়েমের 4টে অংশের নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোনটা মৃত আমাকে বলবে। ফ্লোয়েমের 4টে অংশের নাম কি কি বাবা? মনে রাখবে, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, শিবনল, সঙ্গীকোষ। তাহলে শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, এই 4টে অংশ নিয়ে ফ্লোয়েম তৈরি হয়। 4টে অংশের মধ্যে কোনটা মৃত বলবে। একটা মৃত, বাদবাকি 3টে সজীব। কোনটা মৃত কমেন্ট বক্সে বলবে। নেক্সটে চলে এসো। দেওয়া আছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন এর ক্ষেত্রে কোনটা সত্য?
দেখো হাইড্রোকার্বন মানে কি একটু জেনে নাও। হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস কার্বন নিয়ে তৈরি হবে এবং এটা জৈব যৌগ হবে। তাহলে যে জৈব যৌগগুলো হাইড্রোজেন আর কার্বন নিয়ে তৈরি হবে তাকে আমরা বলছি হাইড্রোকার্বন। এবং যদি হয় সম্পৃক্ত, তাহলে সম্পৃক্তের মধ্যে কি ঘটবে দেখো, সম্পৃক্তের মধ্যে হাইড্রোজেন কার্বন বা কার্বন কার্বন বন্ধন থাকবে একটা মাত্র বন্ধন থাকবে, কার্বন কার্বন বন্ধন হবে একটা। আর যারা অসম্পৃক্ত হবে, আনস্যাচুরেটেড হবে, তাদের ক্ষেত্রে দুরকম কেস ঘটতে পারে, একটা কার্বন কার্বন দ্বিবন্ধন ঘটতে পারে, একটা কার্বন কার্বন ত্রিবন্ধন ঘটতে পারে। এবারে যারা সম্পৃক্ত তাদের মধ্যে কার্বন কার্বন এক বন্ধনই ঘটবে এবং তাদেরকে আমরা বলবো অ্যালকেন। কি বলবো বাবা? অ্যালকেন নাম দেবো। আর যাদের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তারা দুটোই হচ্ছে অসম্পৃক্ত। এই অসম্পৃক্তকে দুটো ভাগ করছি, যারা কার্বন কার্বন দ্বিবন্ধন নিয়ে তৈরি হচ্ছে তাদেরকে বলছি অ্যালকিন, আর যারা কার্বন কার্বন ত্রিবন্ধন নিয়ে তৈরি হচ্ছে তাদেরকে বলছি অ্যালকাইন। অ্যালকিন, অ্যালকাইন। এবং এদের সাধারণ সংকেতগুলো একটু পড়ে রাখতে পারো। এর ক্ষেত্রে সাধারণ সংকেত হয় CnH2n+2, অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2। এগুলো সব কোর্সের ভেতরে আমি পড়াই, ডিটেলসে পড়াই বাবা। এগুলো পড়তে হবে, যারা জানো তারা তো জানো, যারা জানো না কনসেপ্ট পড়ো, ঠিক আছে? আমার কাছ থেকে পড়ো, বাড়িতে পড়ো, একা পড়ো, অন্য স্যারের কাছ থেকে পড়ো, যেখান থেকে খুশি পড়ো, পরীক্ষা ইম্পর্টেন্ট, তোমাকে পড়তে হবে, চাকরি পেতে গেলে এগুলো পড়তে হবে। চলে এসো তাহলে কোশ্চেনের মধ্যে কি রয়েছে। কোশ্চেনের মধ্যে বলেছে যে কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন থাকবে। দ্বিবন্ধন থাকলে সেটা তো অসম্পৃক্ত হয়ে যাবে, তাহলে এটা ভুল বলেছে। সম্পৃক্ত চেয়েছে আমার এখানে, সম্পৃক্ত চেয়েছে। কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটা ত্রিবন্ধন থাকতে হবে। ত্রিবন্ধন থাকলে কি হবে? অসম্পৃক্ত, অ্যালকাইন হয়ে যাবে। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন হয়ে যাবে, তাহলে ভুল বলেছে। কার্বন পরমাণুর মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকবে, একদম ঠিক বলেছে, একক বন্ধন থাকবে, কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না, অপশন সি। 4 নম্বরটা কি বলেছে পড়ে নাও। বলেছে কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয়ই থাকতে পারে, হবে না, ঠিক আছে? তাহলে অপশন সি। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কি বলেছে স্যার, কম্পাঙ্ক এবং পর্যায়কালের কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত রয়েছে? পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। n যদি কম্পাঙ্ক হয় আর t যদি পর্যায়কাল হয়, তাহলে n = 1/t হবে, n = 1/t হবে। তাহলে এটা মিলছে কোথায় দেখো, এখানে 2 হার্জ, কম্পাঙ্ক 2 হার্জ যদি হয়, তাহলে এখানে সময় বলেছে 0.2। আমরা এক কাজ করি, আমরা টিটাকে ধরে ধরে মেলাই, যেটা এটা আসছে কিনা। তাহলে n এর মান যদি আমি 1/0.2 করে দিই, তাহলে এটা আসছে কিনা দেখো। তাহলে এখানে পয়েন্ট যদি তুলে দাও, তাহলে উপরে আসবে 10, ঠিক আছে? তাহলে এখানে 10/2 করলে এখানে আসবে 5 হার্জ, 5 হার্জ আসছে। তাহলে এই মানটা বসালে এই মানটা পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে টি এর মান যদি 0.2 সেকেন্ড বসাই, তাহলে এই মানটা কিন্তু পাওয়া যাচ্ছে না, তার মানে এটা আমার ভুল দেওয়া আছে। এবার তুমি 5 সেকেন্ড বসাও, 5 সেকেন্ড বসিয়ে দেখো টি এর মান 5 সেকেন্ড বসিয়ে 5 হার্জ পাচ্ছ কিনা। যদি আমি এখানে কাজ করি, যেখানে টি এর জায়গায় 1/5 বসিয়ে দিই, তাহলে এটা আসছে 5 সেকেন্ড আসছে, 5 সেকেন্ড আসছে, তাহলে আমার এটা এখানে আবার হবে না, অপশন নাম্বার 2ও আমার ভুল। আমি পরেরটা বসাচ্ছি, 2 সেকেন্ড বসিয়ে দিচ্ছি। দেখো আমি যদি 2 সেকেন্ড বসাই, তাহলে 1/t আছে, তাহলে 1/2 আসবে, 1/2 করলে এখানে আসবে 0.5 হার্জ, এটাও আমার এখানে 2 সেকেন্ড বসালে আসছে না। তাহলে আমি লাস্ট অপশন নাম্বার ডি চেক করব। দেখো 0.1 সেকেন্ড দেওয়া আছে, আমি যদি টি এর জায়গায় 1/0.1 সেকেন্ড করে দিই, পয়েন্টটা তুলে দিই, ওপরে চলে যাবে 10, তাহলে চলে আসবে আমার 10/1 মানে 10 হার্জ। তাহলে এখানে অপশন নাম্বার ডি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। এরকম ভাবে তোমাকে চেক করতে হবে n = 1/t। এবং চেকিং এর একটা সহজ পদ্ধতি বলছি, যখন তুমি এরকম চেকিং করবে, মানে অপশন দেখে তোমাকে অ্যান্সার করতে হবে, তখন তুমি লাস্ট থেকে চেক করবে, কারণ এক্সামিনার চায় তোমাকে খাটাতে বেশি করে, এ বি সি উত্তর দেবে না, লাস্টের দিকে দেবে, নাহলে ডিতে দেবে, নাহলে সিতে দেবে অ্যান্সার। তো ক্লিয়ার? এগুলো এইরকম ভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেয়া আছে উদ্ভিদদের পুন এবং স্ত্রী জনন কোষের মিলনে তাৎক্ষণিক ফলাফল কি হয়? দেখো উদ্ভিদদের ক্ষেত্রে আমরা জানি যে পুন গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন হয়। কিভাবে হয় একবার তোমাকে দেখিয়ে দিই। দেখো উদ্ভিদদের ক্ষেত্রে একটা আছে গর্ভকেশর চক্র। এই গর্ভকেশর চক্রের মধ্যে আমাদের পাওয়া যাচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়, গর্ভদণ্ড, আর মাথায় রয়েছে আমাদের গর্ভমুণ্ডু। এটা আমরা পুরোটাকে বলছি স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র। আর একটা হচ্ছে পুনকেশর চক্র, যাকে আমরা বলছি পুংস্তবক। এগুলো এই যে সামনে অনেকগুলো থাকতে পারে, কিন্তু স্ত্রীস্তবক একটাই থাকে ফুলে, ঠিক আছে? আর পুংস্তবক অনেকগুলো থাকতে পারে। এই পুংস্তবকের মধ্যে এটাকে বলছি আমরা পুংদণ্ড। তার মাথায় রয়েছে কি বাবা? মাথায় রয়েছে পরাগধানী, আর এগুলোকে বলছি আমরা পরাগ রেণু। এই পরাগ রেণুগুলো কি হয়? পাখির পায়ে করে, পতঙ্গের পায়ে করে,
বা হাওয়ার মাধ্যমে, বায়ুর মাধ্যমে বা জলের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই পরাগ রেণুগুলো এই মাথায় চলে যায়, গর্ভমুণ্ডে চলে যায়। এই গর্ভমুণ্ডে যখন চলে যায়, এই গর্ভমুণ্ড দিয়ে এখান দিয়ে এই নালিকার মাধ্যমে চলে আসে, এই যে আমরা বললাম ডিম্ব নালী, এই নালিকার মাধ্যমে চলে আসে গর্ভাশয়ের মধ্যে, এবং এই গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। এই ডিম্বাণু এবং এখানে পরাগ রেণুর মিলন হয়, মিলন হয়ে তৈরি হচ্ছে জাইগোট। কি তৈরি হচ্ছে বাবা? জাইগোট তৈরি হচ্ছে। তাহলে উত্তর আমার কি হয়ে যাবে এখানে? উত্তর হয়ে যাচ্ছে আমাদের জাইগোট, অপশন এ। এবং এই জাইগোট থেকে পরবর্তীকালে কি তৈরি হয়? এই জাইগোট থেকে পরবর্তীকালে আমরা বলি ভ্রূণ তৈরি হচ্ছে, বা আমরা এখানে মানুষের ক্ষেত্রে বা অন্য জীবের ক্ষেত্রে ভ্রূণ তৈরি হয়, কিন্তু এখানে আমরা বলবো যে জাইগোট উৎপন্ন হয়ে যাওয়ার পরে ডিম্বক বীজ হয়ে যায় আর ডিম্বাশয় ফল হয়ে যায়। তাহলে নিষেক ঘটার পরে কি হচ্ছে? নিষেক ঘটার পরে উদ্ভিদদের ক্ষেত্রে ডিম্বক হয়ে যাচ্ছে বীজ, আর ডিম্বাশয় বা গর্ভাশয় হয়ে যাচ্ছে ফল। মনে রাখবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে নিচের কোনটি নিষেক বা ফার্টিলাইজেশনের ফলাফল নয়? বলেছে অমরা গঠন, প্লাজেন্টা গঠন, এটা প্রাণীদের ক্ষেত্রে হয়, তাহলে এটা ঠিক বলেছে। ভ্রূণ গঠন প্রাণীদের ক্ষেত্রে ঘটছে, নিষেকের ফলে পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলনে নিষেক ঘটছে, এবং তারপরে কি হচ্ছে না ভ্রূণ তৈরি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে, তারপরে ভ্রূণ তৈরি হচ্ছে, তাহলে জাইগোট তৈরি হচ্ছে। কিন্তু নিষেকের ফলে কখনো ডিম্বাণু তৈরি হয় না, ডিম্বাণু গঠন হয় না। অপশন ডি আমার এখানে ভুল দেওয়া আছে, তাহলে এটাই আমার এখানে ঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে কলয়েডের বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক বিবৃতি কোনটা? কলয়েড সম্পর্কে সঠিক তথ্য এখানে জানাতে হবে। বলেছে কলয়েড সমসত্ব মিশ্রণ না, কলয়েড হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ, কলয়েড সমসত্ব নয়। বলেছে ফিল্টার কাগজের মধ্যে দিয়ে এটাকে আলাদা করা যায় না, ফিল্টার কাগজের মধ্যে দিয়ে আলাদা করা যায় না, পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে আলাদা করা যায়। ফিল্টার কাগজকে ভেদ করে চলে যায়, পার্চমেন্ট কাগজকে ভেদ করে যেতে পারে না। সি বলেছে কলয়েড দ্রবণের উপাদানগুলো বিস্তৃত দশা, বিস্তৃত দশা নয়। দেখো বিস্তৃত দশা নয় বলেছে, এটাও ভুল বলেছে। কলয়েডের মধ্যে বিস্তার মাধ্যমও থাকে, বিস্তৃত দশাও থাকে, দুটোই থাকে, তাহলে এখানে আমার এটাও ভুল বলেছে, অপশন সিও ভুল। অপশন ডি বলেছে বিস্তার মাধ্যম হলো সেটাই যেখানে উপাদানগুলো যাতে বিস্তৃত দশাটা ভাসমান অবস্থায় থাকে, একদম ঠিক বলেছে। যেখানে কি থাকে? যেখানে, এটা ঠিক বলেছে, যেখানে বিস্তৃত দশাটা ভাসমান অবস্থায় রয়েছে, যেমন দুধের ভেতরে স্টার্চের কণাগুলো ভাসমান অবস্থায় রয়েছে, যেমন রক্তের ভেতরে বিস্তার মাধ্যম হচ্ছে তোমার আমাদের রক্ত রস, তার ভেতরে যে সমস্ত রক্তের কণিকাগুলো রয়েছে, অনুচক্রিকা, লোহিত কণিকা, শ্বেত কণিকাগুলো ভাসমান অবস্থায় রয়েছে, ওগুলো হচ্ছে বিস্তৃত দশা। বিস্তার মাধ্যমের ভেতরে বিস্তৃত দশা ভাসমান অবস্থায় রয়েছে, পড়ে রাখবে। এবং এই যে কলয়েড দ্রবণগুলো রয়েছে, এই কলয়েড দ্রবণে দ্রাবের কণার যে ব্যাস, দ্রাবের কণাগুলোর ব্যাস কত? 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার, এটাও তোমরা মনে রাখবে। এক্সাম্পল দুধ, এক্সাম্পল রক্ত, এগুলো আমি বললাম, এগুলো মনে রাখবে। নেক্সট চলে এসো। বলেছে একটি কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তার কণাগুলো কি ঘটে? কঠিন পদার্থ যদি তুমি উত্তপ্ত করো তার কণাগুলো কি ঘটবে? দেখো আমরা জানি যে আমাদের পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সলিড বা কঠিন, একটা লিকুইড, একটা হচ্ছে গ্যাস, তরল গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে, তরল পদার্থের অণুগুলো একটু কাছে অবস্থান করছে, আর কঠিন পদার্থের অণুগুলো ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করছে। তাহলে এই কঠিন পদার্থের অণুকে যখন তুমি কি করবে? উত্তাপ দেবে, তাহলে ও কি করবে? ও হচ্ছে তোমার অন্য মৌলে ভেঙে যাবে না, তারা জমে যাবে, স্থির হয়ে যাবে, ঠিক আছে না। জমবে কি করে? তারা অলরেডি কাছাকাছির মধ্যে রয়েছে, তারা সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেবে না, তারা আরো বেশি শক্তি নিয়ে কম্পিত হবে। তারা একমাত্র কম্পিত হতে পারে, বেশি শক্তি নিয়ে কম্পিত হতে পারে। অপশন নাম্বার ডি আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, পদার্থের তিনটে অবস্থা রয়েছে, কঠিন, তরল, গ্যাসীয় বললাম, যে সলিড, লিকুইড এবং গ্যাস, কিন্তু আরেকটা অবস্থা আছে, চতুর্থ অবস্থা, তার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। এটাও তোমরা পড়ে রাখবে, প্লাজমা অবস্থা এখন পাওয়া গেছে, চতুর্থ অবস্থা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাও। বলেছে একটা গাড়ি 5 সেকেন্ডে 100 মিটার গেলে তার রৈখিক বেগ কত? একটা গাড়ি 5 সেকেন্ডে 100 মিটার গেছে, তার রৈখিক বেগ কত? দেখো উত্তর কি হবে? বেগ সমান সমান আমরা জানি সরণ বাই সময় হয়, সরণ বাই সময় ইকুয়ালস টু বেগ। তাহলে এখানে সরণ হচ্ছে 100 মিটার, সময় হচ্ছে 5 সেকেন্ড, কাটো এখানে 5 × 100 20 মিটার পার সেকেন্ড, উত্তর হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। জলের দরে ফলের রস, যারা ফিজিক্সের অঙ্ক ভয় পাও এই সমস্ত অঙ্ককে জলের দরে ফলের রস করে দিই। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে একটা কাঠের ব্লকের ওজন 49 নিউটন, 49 নিউটন, এবং এটি যদি 0.02 মিটার স্কোয়ার স্পর্শতলের উপর একটা টেবিলে রাখা হয়, তাহলে পারে টেবিলের উপর কত
কত চাপ তুমি দেবে বা কত চাপ প্রয়োগ করবে। তাহলে চাপের ফর্মুলা আমরা জানি, চাপের ফর্মুলা হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল করলে হচ্ছে চাপ চলে আসে। তাহলে এখানে বল দেওয়া আছে 49 নিউটন, 49 নিউটন এখানে বল, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 0.02 মিটার স্কোয়ার, 0.02। দুটোই আমার এসআই সিস্টেমে আছে, চেঞ্জ করার দরকার নেই। একটা সিজিএস একটা এসআই থাকলে তখন আমাকে চেঞ্জ করতে হতো, নাহলে সিজিএস এ যেতে হতো বা এসআই তে যেতে হতো। এবার আমি ক্যালকুলেশন করব, স্যার পয়েন্ট দেবো তুলে, পয়েন্টের জন্য একটা এক বসবে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তাহলে এখানে 2 পড়ে থাকবে, 2কে তুমি কাটো, 50 দুগুণে 100, 50কে 49 দিয়ে গুণ করো, 2450 নিউটন পার মিটার স্কোয়ার। উত্তর হয়ে যাবে আমার অপশন এ একদম। এই সমস্ত অঙ্ক পরীক্ষায় দিচ্ছে, এই সমস্ত অঙ্ক একটুখানি যদি করে যাও, একটুখানি যদি ফর্মুলাগুলো পড়ে যাও, তাহলে জলের দরে কিন্তু ফলের রস লাগবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি যোজক কলা বা কানেকটিভ টিস্যু, একদম জলের দরে ফলের রস, যে আমাদের শরীরে সংযোজক কলা বা যোগ কলা, সারা শরীরকে যোগ করছে। কে কে দেখো যোগ করছে, এখানে অপশন নাম্বার এ রয়েছে রক্ত, একদম রক্ত যোগ করছে, ঠিক আছে। হাড় যোগ করছে, হ্যাঁ। আবরণী কলা কি করছে, আবরণ করছে, যোগ করছে না। তরুণাস্থি সারা শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে যোগ করছে। তাহলে এ বি এবং ডি হচ্ছে যোগ কলা, কিন্তু কোনটা বলছে যোজক কলা নয়, যোজক কলা নয় হচ্ছে আমাদের অপশন সি আবরণী কলা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে এখানে দেখো বিভিন্ন টাইপসের আমাদের যোগ কলার নাম দেওয়া আছে, একটু পরে রাখবে। আমাদের শরীরের মধ্যে হাড় হচ্ছে কঠিন যোগ কলা, রক্ত হচ্ছে তরল যোগ কলা, তরুণাস্থি হচ্ছে অর্ধ তরল যোগ কলা, এবং তার সঙ্গে সঙ্গে পড়ে রাখবে আমাদের লিগামেন্ট, টেন্ডন, এগুলোকে আমরা যোগ কলার মধ্যে ফেলে দিচ্ছি। এগুলো সব হচ্ছে আমাদের যোগ কলা, কিন্তু আমাদের শরীরের মধ্যে আবরণী কলা আলাদা, পেশি কলা আলাদা, আমাদের শরীরের মধ্যে স্নায়ু কলা সেগুলো আলাদা, ঠিক আছে। এগুলো আমি ক্লাসের মধ্যে পড়িয়েছি, দেখে নেবে একবার। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার নিচের কোনটি সাধারণত একটি নিউরনের দীর্ঘতম অংশ গঠন করে? একটা নিউরনের দীর্ঘতম অংশ, দেখো নিউরন কোথায় আছে, স্নায়ুতন্ত্রে আছে। স্নায়ুতন্ত্রের একককে আমরা নিউরন বলি। স্যার দেখতে কেমন হয়, দেখতে এরকম হয়, এবং এই নিউরনের এই অংশটাকে বলি আমরা কোষ দেহ। কি বলি আমরা, কোষ দেহ নাম দিয়ে দিই। এটাকে কি বলছি বাবা, লিখে দাও কোষ দেহ। এবং এই কোষ দেহের ওপরে যে এখানে বেরিয়ে গেছে, এখানে যে সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো অংশ বেরিয়ে গেছে, এগুলোকে আমরা বলছি ডেনড্রন। আর ডেনড্রন থেকে যে পোশাকাগুলো বেরিয়েছে একে আমরা বলছি ডেনড্রাইট, ডেনড্রাইট নাম দিয়েছি। তাহলে ডেনড্রন ডেনড্রাইট, ডেনড্রন ডেনড্রাইট। আর নিচের পার্টটাকে আমরা বলছি অ্যাক্সন, এই পুরো পার্টটাকে আমরা অ্যাক্সন বলছি। তাহলে এই যে নিউরন, এই নিউরনের দৈর্ঘ্যকে বৃদ্ধি করছে কে, দেখো সবচেয়ে বৃদ্ধি করছে অ্যাক্সন, কারণ অ্যাক্সনের দৈর্ঘ্য এখানে বেশি রয়েছে। উত্তর তাহলে আমার কি হবে, যে একটি নিউরনের দীর্ঘতম অংশ কোনটা, স্যার অ্যাক্সন, অপশন নাম্বার এ জলের দরে ফলের রস। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে কি আর ওহম রোধের মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে আর ওহম রোধ, আই অ্যাম্পিয়ার কারেন্ট, এবং ভি বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে। তাহলে ভি হচ্ছে বিভব পার্থক্য, ফর্মুলা আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর। এবার কি বলেছে, রোধকে অপরিবর্তিত রাখতে বলেছে, রোধ অপরিবর্তিত থাকলো, কারেন্টকে দ্বিগুণ করতে বলেছে। তাহলে আই কে দ্বিগুণ করে দাও, 2i। তাহলে কত হবে ভাই, তাহলে 2i দিয়ে দিয়েছি। বলেছে বিভব পার্থক্য কত হবে, বিভব পার্থক্য হয়ে যাবে 2ir। তার মানে ভি কত হয়ে যাচ্ছে, ভিও 2v হয়ে যেতে হবে। তাহলে 2 ভোল্ট হয়ে যেতে হবে, 2v ভোল্ট, অপশন নাম্বার ডি জলের দরে ফলের রস। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি আছে, স্যার ছবি রয়েছে, দেখো আর কে তুমি অপরিবর্তিত রেখে দিয়েছো, কারেন্ট কে এখানে আই হবে, আই কে তুমি দ্বিগুণ করে দিয়েছো, তাহলে তোমার ভোল্টেজ এখানে দ্বিগুণ চলে আসবে, তাহলে 2v চলে আসবে। নেক্সট কোশ্চেন, স্যার একটি বস্তুর উপর 2.5 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে বল হচ্ছে তোমাদের আছে 2.5 নিউটন, এবং সেটি বলের বিপরীতে 10 মিটার গেল। বলেছে কৃতকার্যের পরিমাণ কত, একটু আগে আমি কৃতকার্য সমান সমান বলে দিয়েছি, কিন্তু এটা উল্টো দিকে যাচ্ছে, তো কত হবে অ্যান্সার, কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে। তাহলে এখানে কৃতকার্য মানে বল ইনটু স্মরণ করবে, এবং উল্টো দিকে যাচ্ছে বলে মাইনাস চিহ্ন দিয়ে দেবে, মাইনাস এত জুল হবে উত্তর আমার, কমেন্ট বক্সের মধ্যে বলে দেবে। তাও আমি হিন্টস দিয়ে দিলাম, কত উত্তর হবে কমেন্ট বক্সে বলবে। এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসটা কেমন লাগলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন টাইপের আসছে সেগুলো তোমার ধারণা হলো, এবং কেমনভাবে আমি সলভ করালাম সেগুলো তোমার মাথার মধ্যে আসলো। যদি তোমার এই ক্লাসটা দেখে মনে হয় স্যার আমি পারবো, হ্যাঁ আমি পারবো, তাহলে পারে তুমি প্রিপারেশন ঠিকভাবে করছো। আর যদি মনে হয় যে স্যার আমার কোনো জায়গায় ঘাটতি আছে, কিছু জিনিস বুঝতে পারছি না, তাহলে সেই পার্টগুলো তোমাকে পড়তে হবে। এবং তোমার যদি মনে হয় যে একেবারেই আমি কিছু বুঝতে পারছি না, তাহলে তোমাকে বেসিক থেকে পড়তে হবে। তোমার ভিত বাবা এখনো মজবুত নেই, বেসিক থেকে তুমি যেখানে খুশি পড়ে যাও। এবং তোমরা যদি চাও যে এরকম ক্লাস স্যার আরও করান, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসুন, রিসেন্ট পরীক্ষা আসা কোশ্চেন নিয়ে আসুন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে স্যার এরকম ক্লাস আমরা আরও চাই। তাহলে আমি অবশ্যই এই গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষা যেগুলো হয়ে গেছে রিসেন্টলি পরীক্ষা, এলপি টেকনিশিয়ান, তার কোশ্চেন নিয়ে অবশ্যই আসবো, এবং সেগুলো এরকমভাবে ডেসক্রিপটিভ কনসেপ্ট সহকারে পড়বো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।